তো সে যখন আমাকে শেষ বিদায় দেয় তো আমাকে একটা চিঠি দেয়, 3-4 পৃষ্ঠা মানে একটা চিঠি দেয়। তো সেটা আমি নিয়েছিলাম, রাখছিলাম। তো ওই চিঠিটা আমি এখন আপনাদেরকে আমি পড়ে শোন। একটা আমার বলার মতন আর কিছু নাই, তাকে আমি অনেক ভালোবাসছি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। সংসার করার পরে এই ছাড়ার লগে আবার চেটিং পেটিং হইছে, মানে টেক্সট টুক্স দেওয়া হইছে। দেওয়ার পর আবেগ আর ধরে রাখতে পারে নাই, কয় কি আমি আয়া পড়মু, আমি ডিভোর্স দিয়া ফলায় আয়া পড়মু, আমি তোমার লগে। প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আলম হাসানের 5 নাম্বার বউ, তার প্রথম স্বামী আমি। আমার নাম মোহাম্মদ লাবিব হোসেন। তো সে যখন আমাকে শেষ বিদায় দেয় তো আমাকে একটা চিঠি দেয়, 3-4 পৃষ্ঠা মানে একটা চিঠি দেয়। তো সেটা আমি নিয়েছিলাম, রাখছিলাম। তো ওই চিঠিটা আমি এখন আপনাদেরকে আমি পড়ে শোন। একটা মেয়ে কতটা ভালোবাসে, যে ভালোবাসলে এমন মানে এতগুলা চিঠি দিতে পারে, ঠিক আছে। কিন্তু আমি তো তখন বুঝছিলাম না যে সে আমাকে এভাবে মানে চিঠি দিয়ে সে আমাকে ছাড়িয়ে চলে যাবে, আমাকে এটা বুঝাইছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম না। তো এটা আমার তো পড়ার মতন ক্ষমতা হচ্ছে না, আমার দোস্ত পড়াবে, আপনারা একটু শুনবে। শেষ চিঠি 14/5/2026। প্রিয় লাবিব, আমার প্রেম, আমার ভালোবাসা পাখিরে, হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু আমার ভালোবাসা আপনার প্রতি গভীরভাবে থেকে যাবে, যা পরকাল পর্যন্ত। যার কোনো কুল কিনারা নেই। ভালোবাসা এক অদৃশ্য মায়া। এই মায়ায় আপনার প্রতি এমনভাবে জড়িয়ে পড়েছি যে এই মায়া থেকে কখনো কাটিয়ে ওঠা আমার সম্ভব না। আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, ঠিক তেমনি আপনি আমার প্রথম ভালোবাসা হয়ে থাকবেন। দয়া করে আমার প্রতি বিরক্ত হবেন না, আমার দেওয়া কষ্ট কখনো মনে নেবেন না। জানি না আমার কি হয়েছে, নিজেকে ঠিক রাখতে পারি না একেবারেই। আমি ঠিক নেই, সবসময় মনে হয় মৃত্যু আমার দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে। সবসময় খেয়াল করি আমি আমার আগের মতো নেই। এই যে কোনো এক বিষাক্ত মায়া, যে ব্যথায় আমি আমার জীবিত কবর দিচ্ছে। জীবন যুদ্ধে লড়াই করার শক্তিটুকু আমার নেই। আমি অসহায়, আমি দুর্বল, আমি হেরে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি অতলে ডুবে যাচ্ছি। ইতি লাবিব। একটা মেয়ে একটা ছেলেকে মানে অনেক পরিমাণ ভালোবাসলে এই চিঠিটা লেখে, সে আমাকে ভালোবাসি লেখো। আর চিঠিটা আমি পড়ছিলাম একটা সময়, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না এই চিঠিটা দেওয়ার মূল উদ্দেশ্যই সে আমাকে রেখে এভাবে চলে যাবে। তো যাই হোক, আজকে এত দেরি ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটার ভিতরে 10, এটার ভিতরে 10। আমি তো টাকার বিছানায় আর কয়েকদিন পরে আল্লাহ দিলে শুয়ে থাকবো। টাকা আপনি দেখে নিলেন না, এখন আমার এখানে দেখতে দেন। হিসাব করি নাই তো, হিসাব করো। খুলবো এটা? খুলবো? খুলো দেখো, তখন তো গুনলাম না, খালি দিল আর নিয়ে এলাম। তাই তো, আপনি তো এখন যদি আপনাদের কম টাকা দেয়, দেখো ঠিক আছে কিনা। 1 টাকা কম দিবেন। টাকাগুলো খুললে আমি তো তখন সুন্দর করে রাখতে পারবো না, গুনতে পারবো না। যে আগে 100 টাকা কেমনে গুনবা? এভাবেই আধে গুনা না গুনা, তুমি খালি বান্ডিল গুনে আমার হিসাব দাও। হ্যাঁ, বান্ডিল গুনি। হ্যাঁ, এই যে 100, এই না 1000, না 10,000, 20,000, 30, 40, 40। এখানে একটা বান্ডিল তো দিয়ে আসলেন, এই যে কিনলেন। হ্যাঁ দিলাম 1 বান্ডিল। তারপরে এই যে এটা 50, এটা 50, তাহলে 1 লাখ। এখানে আরো আছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, না 3 লাখ, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 আর এখানে 9,40,000। ঠিক আছে, আচ্ছা 9,40,000, 9,70,000 আছে। তুমি তো কইলা যে এত টাকা, হ্যাঁ এত টাকা, এত টাকা 9,40,000 কোনো টাকা হইলো? এটাই তো। 1,000 টাকার বান্ডিল 9টা হইলে 9 লাখ হইতো। এই কয়টা হইলেই হইতো, এই কয়টা অল্প কয়টা।
এগুলো টাকা নিয়ে তোমার মনের মধ্যে এত সংকোচ? তাহলে 100 টাকা নোট করে নিতে দিলে আরো টাকা লাগতো, আরো বেশি বেশি লাগতো। যেরকম এই যে এটা এখানে 40,000 4টা বান্ডিল, কিন্তু এখানে 50,000 একটা বান্ডিল। তাহলে এরকম আরো 5টা নিতেন, তাহলে টাকা আরো বেশি বেশি লাগতো। বুদ্ধি আছে, বুদ্ধি কম। খুব একটা টাকা নাই এই জায়গায়, যারা মনে করছেন যে অনেক টাকা, এরকম টাকা অনেক টাকা, সবার বাসায় এরকম টাকা আছে, এর থেকে অনেক বেশি আছে। আমার নাই, প্রত্যেকের ঘরে ঘরে আছে। আমার নাই। আমার স্বামী এটি সৎ ভাবে ইনকাম করছে, তার সৎ টাকা এটা সে এখন আরো একটা ভালো কিছু করার চেষ্টা করছে, এতে আলহামদুলিল্লাহ করছে। বাবা ভালো কিছু করার চেষ্টা করছে। মুক্তাদির ভাই শুনছেন? করছে। না, আমি তো আপনাদের মতো করে কথা বলতে চাই, কিন্তু আমি তো পারিনি। আমাদের মতো কথা তোমার হুকেন রাখবো না, আমরা সবাই মূর্খ, তুমি তোমার মতো শুদ্ধ ভাষায় কথা বলবা। আমি তো শুদ্ধ ভাষাই বলি, কিন্তু আপনাদের মতো শিখতে চাই না। আপনাদের সাথে থাকতে থাকতে আমার এখন টাকা ডেলা গুছাও, এরকম থেরা বেড়া না করে। গুছাবো তো। আপনি এইভাবে গাড়ি চালান কে আমার মাথা ঘুরে এরম করে ঢেউ কাটলো। কি রে ভাই পাগল, কেমন করে? আমার গুনি শোনো, আমার কথা শোনো, এই টাকা বড় বিষয় না, এর থেকে অনেক বেশি টাকা মানুষের ঘরের দুয়ারে বিছনার নিচে এমনি ফালে থাকে, ব্যাংক ছাড়া আমি ঘরে ঘরে আছে। আমাদের তো নাই। সবাই দোয়া করবেন, এর বেশি দরকার নাই। আল্লাহ যেভাবে রাখছে এভাবেই। আপনারা তো সবাই দেখছেন যে আলম হাসান তার 5 নাম্বার বউ আনবক্সিং করছে। এই যে বউ ব্যবসায়িক যে এই লোকটা, মানে আল্লাহকে ওরে দুনিয়াতে পাঠাইছে এরকম করে বিয়ে করার জন্য, আর ওই যে একটা জন্ম দিছে না, মানে এর একটা পোলা, এই পোলাটা কত মা রাখবো। এখানে এই 5 নাম্বার বউয়েরও ন্যাকামো এই মেয়েটা বলবে, আমি তো সুখের আশায় এসেছিলাম, এখন তো আমার সুখের সাগরে ভেসে, আমি দুঃখের সাগরে ভেসে যাচ্ছি। তখন এই বেহায়া নারীগুলো এগুলোই বলবে। করে জানেন যে আসলে এই 5 নাম্বার বউয়ের মধ্যে কোন বউটা বেশি সুন্দর এবং ভালো ছিল? খিটাঙ্কির একটা পোলা, এটা একটা খিটাঙ্কির পোলাই আমি বলবো, কারণ এই সবগুলো খিটাঙ্কি ধরে নিয়ে এই হইলে মেয়েগুলো কিন্তু সুন্দর আছে গাইস, যাই কর না কেন বুঝি না এই মেয়েগুলো আসলে দেখেটা কি, মানে এই আলম হাসানের কি দেখে বিয়ে বসে। এই বেটা এক একটা নতুন ফ্লেভার নেওয়া পাবলিক। তো এই প্রথম বউ আর দ্বিতীয় বউকে কেউ কখনো দেখেই নাই, তো কোনো ক্লাসও নাই। আমি মনে করি না ওরকম কোনো ফ্যামিলিতে বিলং করে, ওরকম ফ্যামিলিতে বিলং করে কখনো এই লুচ্চার কাছে আসবে না। পুরুষগুলো পর্যন্ত আফসোস করে আলম হাসানের মতো কেন কপাল হইলো না যে এক এক সময় এক একটা বিয়ে করবে, এক একটা বউ নিয়ে ঘুমাবে, এরকম রং তামসা। কেউ হলো শর্মিলা, তো শর্মিলাকে আপনারা দেখছেন, শর্মিলাকে এই যে এরকম কামের বেডির মতো করে মানে রাখতো, দেখতাম তো এরকম নেকামও করতো। প্রত্যেকটা বউর মধ্যে না একটা আলাদা কেমন যেন একটা নাট, মানে কি বিষয় আছে প্রত্যেকটা, মানে একটা ইনোসেন্ট ভাব নিয়ে মানে সংসার করা, এরকম কাহিনী করা। আমার মুক্তা ইমোফ্লুয়েন্সার এই তিতার, তো এই মেয়েটা কিন্তু ভীষণ যেমন উঁচা লম্বা এরকম সুন্দর ছিল, এরকম নেকামো কাহিনী কত কিছু চললো, এরপর নাকি ওকে রেখে চলে গেছে। এখন দেখি আবার সে বসে বসে কান্নাকাটি করে, যে লাখ লাখ টাকা দিয়ে আসলে নিশ্চয়ই তো ওদেরকে কাবিন দিতে হয়, তো এরকম দিয়ে বারবার বিয়ে করা, ডিভোর্স দেওয়া, মানে ওর জীবনে কত কুলায়। আমি এখন এই মুক্তা এই মেয়েটাকে বাদ দিল, কিছুদিন সংসার করলো, বিশেষ করে 6টা মাসও সংসার করতে পারে না। আমি ওনার হাতে একদম, ওনার হাতটা ধরছে একদম শূন্য হাতে, সুন্দর লাগবে। কুষ্টিয়ার মেয়ে, এটাও আরেক জায়গায় বিয়ে হয়েছিল। আবার দেখলাম এক পোলা ওরকে বউ দাবি করতেছে যে আমার বউ নিয়ে চলে গেছে, একটা সময় এর সাথে সংসার করতো। এটা তো তোমার চোখটা সুন্দর না, করতে 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 ও কি করবে, আর একটা আরে সংগ্রহ করবে, ওইটার সাথে লটর বটর করবে, অনলাইনে কথা কবে, এগুলো করার পর তখন ওর কাছে মনে হবে, ইস ওই মেয়েটা তো সুন্দর, এটা আমি কেন বিয়ে করলাম, এখন তো আমি বিয়েটা না করলে তো আমি এরকম একটা মেয়ে পাইতাম। তো এখন ওইটা করার পর কি হবে, এর সংসারে আবার অশান্তি হবে। তখন দেখবেন যে আবার ও এই মেয়েটা বলবে, আমি তো সুখের আশায় এসেছিলাম, এখন তো আমার সুখের সাগরে ভেসে, আমি দুঃখের সাগরে বেঁচে যাচ্ছি। তখন এই বেহায়া নারীগুলো এগুলোই বলবে। তো প্রত্যেকটা বেহায়া নারীরা আলম হাসানকে বিয়ে করে, মানে 4টা 5টা করে ছেড়ে আসার পর এখন হলো কি, তারপরে এসে এই আলম হাসানের কাছে বিয়ে বসে কয়দিন রং তামসা করে একদম ড্রেস আপ, এটা শাড়ি গয়না দিয়ে, মানে কি একটা অবস্থা। এখানে আবার এইবার আবার একটা বিজনেসও আনবক্সিং করছে, সাথে 5 নাম্বার বউ। তো এই সুন্দর সুন্দর বউগুলোর কোত্থেকে আছে ভাই, কই পায়, কতটা খারাপ হলে এরকম একটা লুচ্চা বেহায়া নির্লজ্জ ছোট লোক অশিক্ষিত পার্সনের কাছে এসে তারপর আবার জীবনটা নষ্ট করে আবার চলে যায়। এই বউয়ের মধ্যেও ভালোই দেখতেছি, কথাবার্তার মচমচা টনটনা কেরম ঠাস ঠাস করে কথা বলার বিষয়টা আছে এর মধ্যে। তো
এটা কয়েকদিন পরে দেখবেন আরো বেশি পাকনা হয়ে গেছে। এই পাকনাও আর পরে পাখা গজায় যাবে আর আটকাইতে পারবে না। সবচেয়ে বড় হলো পাখনা গজানো হলো এই আলম হাসান। এই লুচ্চা কদিন পরে আবার আরেকটার সাথে ভাও করবে। তোর আগ পর্যন্ত এই মনে হয় আলম হাসানের আমরা বিয়ে দেখতেই থাকবো, প্রত্যেকটা বিয়ে আমরা দেখি। আমি মনে হয় নিমাইজ্ঞা আলম রেলিয়ে কথা কওয়া শুরু করছিলাম শর্মিলারে যখন বিয়া করছিল তখন, আর তখন থেকেই কই আইতাছি এই বউ টিকতো না, এই বউ টিকতো না, টিহে নাই। এরপরে বিয়া করলো কারে? ওই মুক্তারে বিয়া করে সময় দেখবা বিয়ার দিন গায়ে হাতে পাঞ্জাবি পইরা মাথা টুপি দিয়া হাই 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 খুদারে নামাই লাইতাছে। কয় কি আমি তো বিয়া করতে চাই না, খালি আমার ছেলে মিহালদার চোর দিকে তাকায় আর পাড়াপতি বেশি বন্ধু বান্ধব যারা আছে এরা ব্যক্ত করতেছে আমার বিয়া করবার লাগে এলে আমি বিয়া করছি। আমি তখনও কইছিলাম টিকতো না, টিহে নাই। এখন যেটা বিয়া করছে না, এটা তো আরো আগে টিকতো না। কি লেগে দেখো, এই যে সেরি, এই সেরির একটা স্যাংরা সেরারে বিয়া করছিল। কই এই স্যাংরা সেরার লগে ইলেকশন করছিল, ইলেকশন। হ্যাঁ, এখনকার সেরি এটা কি জানি আল্লিং না বাল্লিং সেরির নাম। এই সেরি এই স্যাংরা সেরার লগে প্রথম ইলেকশন করছে। ইলেকশন করার পরে হের বাপ মা কি করছে, জোর জবস্তি কইরা এক টেহাওয়ালা এক বেড়ার কাছে দেয়া দিছে বেয়া। হ্যাঁ 3 মাস না 4 মাস সংসার করছে। সংসার করার পরে এই সারার লগে আবার চেটিং পেটিং হয়েছে, মানে টেক্সট টুক্স দেওয়া হয়েছে। দেওয়ার পরে আবেগা ধরে রাখতে পারে নাই, কয় কি আমি আয়া ভরমু, আমি ডিভোর্স দিয়া ফলায় আয়া ভরমু, আমি তোমার লগে বেয়া বয়াম। পরে যাই আবার এই যে এই পুরাতন প্রেমিকের লগে 2 নাম্বার বিয়া হইলো, হেডারে সাইরা ইয়া। এরপরে 4 বছর সংসার করছে এই দুখানি সারাটার লগে, 4টা বছর সংসার করছে এই আল্লিং বাল্লিং। আলমের 5 নাম্বার বউ আল্লিং। হ্যাঁ, যাই হোক আর নিয়া নাম, আমি আল্লিং বাল্লিং এ কইয়াম। এবার আইও বিয়া করলো, 4 বছর সংসারও করলো। এইটারে তাড়াতাড়ি ডিম পুষ বানায়া ও না আবার আলমের ঘরের ভিতরে ঢুকে লাইলো। তোমার কি মনে হয় যে বেড়িরা বাপ মাই বিয়ে দিছে এক জায়গায় হেনতে ফলায় আবার পুরানো নাগরের হাত দইরা হে বাড়ারা সাইরা থুয়া এই বাড়ার কাছে 4 বছর সংসার কইরা হেরা আবার ডিম পোস করে আবার আলমের সংসারের ভিতরে ঢুকছে। ঢুইকা যে ফাঁকনার মতন উর চাম্পক চালো করে কথা কইতাছে। এনো সংসার টিকবো, এনো উষ্টারাতে খাইবো, এনো ডিভোর্স খাইবো, এনো মনে করো ডেন্ডারা খাইয়া পরে বাইরেইব। মিলাই নিও যদি না হয়। আবার কইলাম আমি, হ্যাঁ আমার বলার মতন আর কিছু নাই। তাকে আমি অনেক ভালোবাসছি, আমার জীবনটা নষ্ট করে দিছে। না, আমি কখনো ভাবিনি, কখনো চিন্তা করিনি যে সে আমার সঙ্গে এমন মানে খারাপ কাজ করবে, আমার জীবনটা এভাবে শেষ করবে। তার মিথ্যা ভালোবাসা ছিল, আমি তাকে ভালোবাসছিলাম, শুধু সে আমাকে ভালোবাসেনি। আমি এটা মনে করি। একটা ছেলের চোখের পানি তো খুব কষ্ট। না, একটা ছেলে চোখের পানি এত সহজে বেরোয় না ভাই। যখন মন ভাঙে যায়, হৃদয় ভাঙে যায়, তখনই চোখের পানিটা বেরোয়। একটা ছেলেকে আমাকে এখন মারতে মারি ফেলেন, আমার চোখ দিয়ে একটু পানি বাড়াবে না। তোমার সাথে যেগুলো ঘটছে সেগুলো ভাবলে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বাড়ি যায়। আমার জীবনটা